শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করে বিশ্বজয়ের পর অসুস্থ স্বামী বিবেকানন্দ 1897 সালে কলকাতায় ফিরে এলে তাঁর সম্বর্ধনা দিতে বা সম্বর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত বাঙালি। গুরুদাস মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলে তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, কায়েস্তের ছেলে কালাপানি পেরিয়ে এসেছে, নামের আগে স্বামী ব্যবহার করছে। যদি ব্রাহ্মণ শাসিত রাষ্ট্র হতো তবে চাবুক মেরে মেরে ফেলতো। শেষে উত্তরপাড়ার জমিদার প্যারীচাঁদ মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নয় বিবেকানন্দ, ও কায়েত, তাই সন্ন্যাসী হতে পারে না। আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। প্রখ্যাত লেখক শঙ্করের দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামী বিবেকানন্দের স্বাস্থ্য নিয়ে লিখেছেন, অনিদ্রা, যকৃৎ ও কিডনির সমস্যা, মাইগ্রেন, ডায়াবেটিস, হৃদরোগের মতো কমপক্ষে 31টি ব্যাধি ছিল তার। আজ আমরা স্বামী বিবেকানন্দকে প্রজ্বলিত সূর্যের সঙ্গে তুলনা করি। নগরে নগরে সুসজ্জিত সভাগারে তাঁর কীর্তি কাহিনী ঘোষিত হয়, কিন্তু জীবৎকালে সমকালের মানুষের কাছে তিনি কি পেয়েছেন তার পূর্ণ বৃত্তান্ত একত্রিত করলে লজ্জায় অধঃপতন হতে হয়। আজকে আমার ভিডিওতে এই বিশ্ববিজয়ী, বিশ্ববরেণ্য মহাপুরুষকে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কতটা বিড়ম্বিত হতে হয়েছিল, দেশে বিদেশে কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল, সেই কাহিনী যা শুনলে মনের অন্তঃস্থল থেকে শুধু একটি কথাই মনে হয়, এটা কি সত্যিই ওনার প্রাপ্য ছিল? নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। স্বামী বিবেকানন্দের 39 বছরের জীবন বড়ই যন্ত্রণাদায়ক। প্রজ্বলিত অঙ্গারের মতন তিনি তিলে তিলে দগ্ধ হয়ে কেমন করে সময়ের শাসন পেরিয়ে পরবর্তীকালে ভক্তজনের হৃদয়ে প্রজ্বলিত সূর্যের রূপ গ্রহণ করলেন, তার পূর্ণ ইতিহাস একদিন নিশ্চয়ই লিখিত হবে। একেবারে গোড়া থেকে শুরু করলে এবং স্বামীজির জীবনের ঘটনা প্রবাহ লক্ষ্য করলে বিস্মিত হতে হয়। সমকাল কতভাবে মানুষটিকে শুধু অবহেলা ও অপমানে জর্জরিত নয়, ক্ষতবিক্ষত করার চেষ্টাও চালিয়েছে। এই বিড়ম্বনায় স্বামী বিবেকানন্দ নিজে মাঝে মাঝে বিপন্ন বোধ করলেও প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে তিনি কীভাবে পুরুষোত্তম হয়ে উঠলেন এবং বিশ্ব সংসারকে তার যা দেওয়ার তা দিয়ে গেলেন, ভাবতে বিস্ময় লাগে। অবহেলা, অবজ্ঞা এবং অপমান ছাড়াও তাঁর জীবনে রয়েছে কত রকমের কুৎসা, কত চরিত্র হননের ষড়যন্ত্র, কত আঘাত, যার সুপরিকল্পিত আঘাতে একজন সংবেদনশীল মানুষের তীর্থযাত্রা চিরক্ত হয়ে যাওয়াটাও মোটেই অস্বাভাবিক হতো না। দুর্গম পথের যাত্রী বিবেকানন্দ বিড়ম্বিত হয়েও কেন পরাজিত বিবেকানন্দ হতে রাজি হলেন না? কোন মহাশক্তি বলে উন্নতশীল বিবেকানন্দ রূপেই তার মর্ত্যজীবন সাঙ্গ করতে সক্ষম হলেন? তার অনুসন্ধান একাল ও অনাগতকালের মানুষদের পক্ষে বিশেষ প্রয়োজনীয়। এমন ভাবপ্রবণ মানুষ সারা জীবন ধরে কেমন করে এত অপবাদের আঘাত সহ্য করতে সমর্থ হলেন, বা এই সহ্য শক্তি তিনি কোথা থেকে আহরণ করলেন, সত্যিই জানা নেই। বাল্যবয়সে নরেন্দ্রনাথ একবার তার বাবার কাছে জানতে চেয়েছিলেন সংসারে কিভাবে চলা উচিত। পিতৃদেব বিশ্বনাথ দত্ত যে উত্তরটি দিয়েছিলেন তা তার পুত্র যে সারা জীবন মনে রেখেছিলেন তার অনেক প্রমাণ ঘরে বাইরে এবং দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে। প্রিয় পুত্রকে বিশ্বনাথ দত্ত বলেছিলেন, কখনো কোনো বিষয়ে অবাক হবি না। অতি মূল্যবান দ্বিতীয় উপদেশটি এসেছিল গর্ভধারিণী জননী ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে। প্রিয় নরেন্দ্রনাথকে তিনি বলেছিলেন, খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। জননী ভুবনেশ্বরী দেবী সেই সঙ্গে আরও মারাত্মক কথা বলেছিলেন আজীবন পবিত্র থাকবে, নিজের মর্যাদা রক্ষা করবে এবং কখনো অপরের মর্যাদা লঙ্ঘন করবে না। মায়ের এই নির্দেশ যে তিনি কোনো অবস্থাতেই অমান্য করতে রাজি ছিলেন না, তার নানা প্রমাণও বিড়ম্বিত বিবেকানন্দের জীবনে খুঁজে পেতে পারেন যে কেউই।
আজীবন বিড়ম্বিত হওয়ার যে দুঃখ, তার শুরু হয় নরেনের স্কুল জীবনে। এই স্কুলটি যে বিদ্যাসাগর প্রতিষ্ঠিত সুকিয়া স্ট্রিটের মেট্রোপলিটন ইনস্টিটিউশন, তা আজ কারো অজানা নয়। এই স্কুলের শিক্ষক পড়াচ্ছিলেন ভূগোল। তার হঠাৎ ধারণা হলো নরেন ভুল করেছে, অতএব অবিলম্বে দৈহিক শাস্তি দিলেন। নরেন বারবার বলতে থাকেন, আমার ভুল হয়নি, আমি ঠিকই বলেছি। তাতে শিক্ষকের ক্রোধ গেল আরও বেড়ে। তিনি বালক নরেন্দ্রকে নির্দয়ভাবে বেত্রাঘাত শুরু করলেন। জর্জরিত দেহে নরেন্দ্রনাথ গৃহে ফিরে অশ্রুসিক্ত নয়নে মায়ের নিকট এই ঘটনা বিবৃত করলে স্নেহময়ী ভুবনেশ্বরী দেবী বিগলিত কণ্ঠে বললেন, বাছা, যদি ভুল না হয়ে থাকে তবে এতে কি আসে যায়? ফল যাই হোক না কেন, সর্বদা যা সত্য বলে মনে করবে তাই করে যাবে। অনেক সময় হয়তো এর জন্য অন্যায় বা অপ্রীতিকর ফল সহ্য করতে হবে, কিন্তু সত্য কখনো ছাড়বে না। স্কুলে শুধু ছাত্র হিসাবে নয়, পরবর্তী জীবনে শিক্ষক হিসাবেও স্বামী বিবেকানন্দকে চূড়ান্ত অপমানের মুখোমুখি হতে হয়েছিল। পিতা বিশ্বনাথ দত্তের আকস্মিক মৃত্যুর পর পিতার ডুবন্ত সংসারকে রক্ষা করার জন্য নরেন্দ্রনাথ অফিস পাড়ায় চাকরি খুঁজছেন হন্যে হয়ে। সেকালের কলকাতাতেও সাধারণ চাকরির কি শোচনীয় অবস্থা, তার একটি প্রমাণ নরেন্দ্রনাথের ব্যর্থ কর্মসন্ধান। কত অফিসে কতবার তিনি আবেদনপত্র হাতে নিয়ে বিফল হয়ে ফিরে এসেছেন। সামান্য একজন কেরানির কাজের যোগ্যতাও নিয়োগকর্তারা তার মধ্যে খুঁজে পাচ্ছেন না। অবশেষে 1884 সালের কোনো এক সময়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচয়িতা হেডমাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্তর চেষ্টায় সুকিয়া স্ট্রিটের মেট্রোপলিটন স্কুলের মেন ব্রাঞ্চে নরেন্দ্রনাথের কাজ জোটে কয়েক মাসের জন্যে। পরে 1886 সালের জুন মাসে চাপাতলায় সিদ্ধেশ্বরচন্দ্র লেনে স্কুলের নতুন শাখা খোলার পরে তাকে সেখানে প্রধান শিক্ষক হিসাবে পাঠানো হলো। এর পরের ঘটনাটি স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা থেকে পাই। তিনি লিখছেন, ওই কার্যে মাত্র 1 মাস ছিলেন তিনি, কারণ শ্রী ম দর্শনের মতে ওই বিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন বিদ্যাসাগরের জামাতা। তিনি চাহিতেন যে হেডমাস্টার তাহার কথা মতো চলেন, কিন্তু নরেন্দ্রনাথের প্রকৃতি ছিল অন্যরূপ। সুতরাং উচ্চতম 2 শ্রেণীর ছাত্রদের দ্বারা বিদ্যাসাগরের নিকট লিখিত অভিযোগ গেল, নতুন হেডমাস্টার পড়াতে পারেন না। শ্রী ম লিখেছেন, ফার্স্ট ও সেকেন্ড ক্লাসের ছেলেরা লিখল তিনি ভালো পড়াতে পারেন না। বিদ্যাসাগর মশাই আমাকে বললেন, তাহলে নরেন্দ্রকে বলো আর না আসে, দরকার হবে না। এই কথা শুনে আমাদের মাথা ঘুরে গেল। বিবরণ পড়ে আজও সারা বিশ্বে পাঠকের মাথা ঘোরে। বিশ্ব সংসারকে শিক্ষা দেবার জন্য যার অবিস্মরণীয় আবির্ভাব, তিনি তার ছাত্রদের এবং স্কুলের মালিকদের হাতে নিগৃহীত হলেন চরমতম অভিযোগে। মানবজাতির শিক্ষক স্বামী বিবেকানন্দ রূপে যিনি কিছুদিনের মধ্যে সারা বিশ্বের বিস্ময় হতে চলেছেন, তিনি চাপাতলা স্কুলে শিক্ষকতার অযোগ্য। সেই সময়ের কলকাতার নিয়োগকর্তারা কর্মহীন বিবেকানন্দের সঙ্গে কি ব্যবহার করেছিলেন তা ভাবলে আজও মাথা নত হয়ে যায়। কাশীপুরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেহাবসানের পর বরানগরের এক ভাঙা বাড়িতে রামকৃষ্ণ শিষ্যদের মধ্যে যে আধ্যাত্ম সাধনার সূচনা হয়েছিল, একালের ইতিহাসে তা যে অভূতপূর্ব তা পরবর্তী যুগে উচ্চ কণ্ঠে স্বীকৃত হলেও সমকালীন বিড়ম্বনার হাত থেকে মুক্ত হতে পারেননি নরেন্দ্রনাথ, যিনি বিবিদিশানন্দ নামে সন্ন্যাস পথের প্রথম যাত্রা শুরু করেছিলেন। বরানগর পর্বের তরুণ সংসারী ত্যাগীদের সুকঠোর জীবনযাত্রা মনকে অবশ্যই নাড়া দেয়, মাঝে মাঝে অবিশ্বাস্য মনে হয়। নরেন্দ্রনাথ তখন অতি কঠোর তপস্যা করছেন। কি ত্যাগ, কি বৈরাগ্য, কি জপ ধ্যান, কি অধ্যয়ন, কি তেজস্বী বাণী, আর গুরু ভাইদের প্রতি কি ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ত্যাগী সন্তানদের মধ্যে তখন জ্বলন্ত বৈরাগ্য, কিন্তু সাধারণ লোকেরা তখন প্রকাশ্যে কি বলে বেড়াচ্ছেন তার কিছু নমুনা স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত আমাদের জন্য রেখে গিয়েছেন।
তিনি লিখেছেন, সাধারণের ভেতর কথা উঠিল, নরেনটা পাগল হয়ে গেছে, তার মাথাটা বিগড়ে গেছে, কি বকে তার মাথা মুন্ডু নাই, আবার বলে বেদান্ত অদ্বৈতবাদ। আমরা তো কোনো কালে এসব কথা শুনি নাই বাপু, আর শিখেছেন কতগুলি বচনের ঝুড়ি। কাজকর্ম করবার নাম নেই, চাকরি বাকরি করবার নামগন্ধ মুখে নেই, এর বাড়ি ওর বাড়ি পেট ঠেসে আসে, আর কাজের মধ্যে কতকগুলো ছোড়া বকিয়েছে, সেগুলোকে নিয়ে কীরকম করছে সব, একটা কর্মনাশার দল করেছে। শুধু অচেনা মহলে নয়, ভক্ত পরিমণ্ডলে নরেন সম্বন্ধে মন্তব্য, তিনি নাকি শ্রীরামকৃষ্ণকেই মানতেন না। নরেন সম্বন্ধে গরম গুজব, তিনি শ্রীরামকৃষ্ণের মুখের ওপর তর্ক করতেন, বড় হাম্বরায়ের ভাব তার। লোকে বলছে নরেন এখন আবার গুরুগিরি ধরেছে, সে পশ্চিমে গিয়ে চেলা করছে, সন্ন্যাসী করছে। ঠাকুর কি তাকে গুরুগিরি করতে বলেছিলেন? তখন তাকেই মানত না, তার মুখের ওপর তর্ক করত। এখন তো দেখছি স্বয়ং গুরু হয়ে আর একটা দল পাকাচ্ছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ বরাহনগর সম্বন্ধে সমকালের মন্তব্য। এই সময় নরেন্দ্রনাথের মানসিক ও শারীরিক কষ্ট দুর্বিষহ পর্যায়ে উপস্থিত হয়েছে। লোকেরা যখন উপহাস করছে নরেন পাগলা হয়ে গেছে, কি বলে কি কয় কথার মাথামুন্ডু নেই, তখন বরাহনগরে নরেন্দ্রনাথের জীবনে মহা কষ্ট, অনাহার, অনিদ্রা, সকলেই বিবস্ত্র, বিকট, মলিন, পাংশুগুণ্ঠিত এবং রাত্রে শয়ন ধরণীতলে। বাড়িতে আত্মীয় স্বজন অন্যাভাবে কাতর ও নিরাশ্রয়, জ্ঞাতিদের সঙ্গে মামলা মোকদ্দমা, গায়ে ধুলো কাদা মাখা, বড় বড় নখ, মাথায় ঝাঁকড়া আঁকড়া উড়িখুড়ি চুল, তাতে কত ধুলো কাদা রয়েছে, কোনো হুঁশ নেই, কোনো লক্ষ্য নেই। এই হচ্ছে তখনকার নরেন্দ্রনাথের পরিচিত মহলের ভাবমূর্তি। শুধু মুখের নিন্দা এবং কুৎসা নয়, আমরা এখন ভালোভাবেই জানি যে নরেন্দ্রনাথকে বরাহনগরে খুন করার চেষ্টাও হয়েছিল। বরাহনগরের অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনাহারে নরেন্দ্রনাথ প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে পড়তেন। 1887 সালে গ্রীষ্মের প্রারম্ভে নরেনের টাইফয়েড এমনই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে জননী ভুবনেশ্বরী দেবী তার এক ছেলেকে নিয়ে বরাহনগরের ভাড়াটে বাড়িতে ছুটে এলেন। বড্ড গায়ের জ্বালা। একসময় গুরুভাই স্বামী প্রেমানন্দ নারীর গতি খারাপ দেখে কেঁদে উঠলেন। মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে করতে নরেন্দ্রনাথ বললেন, কাঁদিসনি, আমি এখন মরব না, তুই ভয় করিসনি, আমাকে ঢের কাজ করতে হবে, আমি কাজগুলো যেন চোখে দেখতে পাচ্ছি, আমার মরবার সময় নেই। কিন্তু রোগ ছাড়াও মৃত্যু তখন অন্য পথে তার অভীষ্ট সিদ্ধ করার চেষ্টায় রয়েছে। সেদিন ছিল রবিবার। সকাল 10টা সাড়ে 10টায় দুজন ভাড়া করা গুন্ডা নিয়ে একজন লোক বরাহনগর মঠে ঢুকল। লোকটির এক আত্মীয় বাড়ি ছেড়ে চলে গেছে। তার সন্দেহ নরেন দত্ত আত্মীয়টিকে ছাড়পত্তর দিয়েছে। আগন্তুকটি বাইরের বারান্দায় দাঁড়িয়ে গালমন্দ করছে। লাঠি খেলায় বিশেষ পারদর্শী নিরঞ্জন মহারাজ সেদিন বাধা না দিলে অসুস্থ নরেন্দ্রনাথের কি হতো কে জানে। নিরঞ্জন মহারাজের পূর্বাশ্রমের নাম নিত্য নিরঞ্জন ঘোষ। শুধুই প্রাণের আশঙ্কা নয়, মহেন্দ্রনাথ দত্ত বরাহনগর মঠের সন্ন্যাসীদের অন্য প্রলোভনের একটি মনোগ্রাহী ছবি উপহার দিয়েছেন। খ্রিস্টধর্ম প্রচারকরা খবর পেল যে বরাহনগরে কতকগুলি যুবক একটি বাড়িতে থাকে, বিবাহ করে নাই এবং বেশ ঈশ্বর অনুরাগী। যুবক সন্ন্যাসীদের নিজ ধর্মে টানবার জন্য প্রচারকরা পষ্টাপষ্টি বলতে লাগল, অনেক যুবতী মেম এসেছে, তাহাদের সহিত বিবাহ করাইয়া দিব, তোমরা খ্রিস্টান হও। রাগে অগ্নিশর্মা তরুণ সন্ন্যাসীগণ তাদের প্রতি এতই বিরক্তি প্রকাশ করলেন যে বরাহনগর বাজারে প্রচারকরা যে আজ্ঞাটি খুলেছিল তা বন্ধ হয়ে গেল। কায়স্থ সন্ন্যাসী। এই সুবাদে স্বামীজি যে ঘরে বাইরে কতবার বিড়ম্বিত ও নিগৃহীত হয়েছেন তার কয়েকটি নমুনা খুবই উল্লেখযোগ্য। এই বিড়ম্বনা সন্ন্যাস জীবনের শুরু থেকে তার মৃত্যুর বহু বছর পরেও এমনভাবে জীবিত ছিল যে বিশ্বাস হয় না বিবেকানন্দ বিংশ শতকেও বসবাস করেছিলেন। শিকাগো ধর্মা মহাসভায় অপ্রত্যাশিতভাবে বক্তৃতার সুযোগ পাওয়া ও সভায় অবিশ্বাস্য সাফল্যের পর স্বার্থপররা প্রচার শুরু করে যে নিজের দেশেই লোকটি ভ্যাগাবন্ড, কোথাও কোনো খুঁটি নেই। এই অবস্থায় স্বদেশের কিছু সমর্থন তার পক্ষে প্রয়োজন।
স্বামীজির আশা ছিল মাদ্রাজ ও কলকাতায় কতকগুলি ভদ্রলোক জড়ো করে তাঁকে অভিনন্দন জানিয়ে সভা হবে এবং প্রস্তাবগুলি আমেরিকায় পৌঁছবে। কিন্তু স্বামীজি বলছেন, এখন দেখছি ভারতের পক্ষে এ কাজটি বড় গুরুতর ও কঠিন। 1 বছরের ভেতর ভারত থেকে কেউ আমার জন্য একটা টু শব্দ পর্যন্ত করল না, আর এখানে সকলে আমার বিপক্ষে। গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দ এবং স্বামী অভেদানন্দ উঠে পড়ে লাগলেন কলকাতায় কিছু একটা করবার জন্য। সভাপতি নির্বাচনের জন্য তারা মাননীয় বিচারপতি গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেন। এবার শুনুন সেই সাক্ষাতের বর্ণনা। প্রথম হইতেই স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এ সম্বন্ধে বিশেষ উৎসাহহীনতা প্রকাশ করিতে লাগিলেন। তাহার সহিত এ সম্বন্ধে বহু আলোচনা হয়। পরে তিনি বলেন যে কোনো বিশিষ্ট পণ্ডিত তাহাকে বলিয়াছেন যে স্বামী বিবেকানন্দ নাম গুরুদত্ত নহে। শাস্ত্রমতে শূদ্রের সন্ন্যাস গ্রহণে অধিকার আছে কি না এ সম্বন্ধে বহু মতভেদ আছে, এবং সন্ন্যাসী হইয়াও ম্লেচ্ছ দেশে গমনেও বিশেষ প্রত্যবায় আছে, ইহাও অনেকে বলিয়া থাকেন। যেসব কাজে সামাজিক ও ধর্ম সম্বন্ধে মতভেদ আছে সেসব কাজের ভেতর আর স্যার গুরুদাস যেতে চান না। নগেন্দ্রনাথ মিত্র বলিয়া উঠিলেন, আপনি যে ম্লেচ্ছ দেশে যাওয়ার দোষ দিলেন, কিন্তু আপনি তো শুদ্ধ আচারী ব্রাহ্মণ হইয়াও চিরকাল ম্লেচ্ছের চাকরি করিলেন। এতে যে শাস্ত্রে তুষানলের ব্যবস্থা রহিয়াছে, এই বলিয়া সকলেই ক্ষুণ্ণ হইয়া চলিয়া আসেন। এই দণ্ডের অবসান যে বিশ্ববিজয়ী বিবেকানন্দের মহাপ্রয়াণের পরেও শেষ হয়নি, তার ইঙ্গিত রয়েছে স্বামীজির কনিষ্ঠ ভ্রাতার রচনায়। তিনি লিখেছেন, স্বামীজির স্মৃতিসভায় সভাপতিত্ব করবার জন্য অনুরোধ জানানো হয় 2 জন হাইকোর্টের বিচারপতিকে, একজন ব্রাহ্মণ এবং অপরজন কায়স্থ। এরা স্বামীজির প্রতি কটূক্তি বর্ষণ করেছিলেন। ব্রাহ্মণ বিচারপতিটি বলেছিলেন, দেশে হিন্দু রাজার শাসন থাকলে তাকে ফাঁসি দেওয়া হতো, আর বিচারপতিটিও স্বামীজির তীব্র নিন্দাবাদ করেছিলেন। আমেরিকা থেকে নরেন্দ্রনাথ লিখে পাঠিয়েছিলেন, তোমরা কলকাতায় একটি সাধারণ সভার আয়োজন করিয়া আমার কার্যাবলীর সমর্থন এবং সঙ্গে সঙ্গে আমি যে হিন্দু ধর্মের প্রতিনিধি এই উল্লেখ করিয়া একটি পত্র প্রেরণ করো। স্বামী অভেদানন্দ মহারাজ তখন আহার নিদ্রা ভুলে বিশিষ্ট নাগরিকদের বাড়িতে গিয়ে সভায় যোগদানের জন্য অনুরোধ জানাতে লাগলেন। একজন বিশিষ্ট মারোয়ারি নাগরিকের কাছে গেলে তিনি বললেন, বাবুজি, হিন্দু হইয়া যাহারা বিলেতে গমন করে তাহারা তো ভ্রষ্টাচারী, তাহাদের সঙ্গে আমাদের সম্বন্ধ রাখা উচিত হবে কি? শেষ পর্যন্ত উত্তরপাড়ার রাজা পিয়ারীমোহন মুখোপাধ্যায় সভাপতিত্ব করতে রাজি হন, কিন্তু তিনিও স্বামী বিবেকানন্দ কথাটি আপত্তি করিয়া ব্রাদার বিবেকানন্দ বলিয়া সম্বোধন করিয়াছিলেন, কারণ কায়স্থ সন্ন্যাসী হইতে পারে কিনা এই বিষয়ে তখনও তাহার সন্দেহ ছিল। শিকাগোর ঐতিহাসিক ধর্মসভায় আরও একজন বিশিষ্ট বাঙালি যে উপস্থিত ছিলেন তা আজ প্রায় কারোর মনে নেই। ইনি বিশিষ্ট ব্রাহ্ম ভাই প্রতাপচন্দ্র মজুমদার। উত্তর কলকাতায় বসবাসকালে নরেন্দ্রনাথের সঙ্গে তিনি বিশেষ পরিচিত ছিলেন। একসময় শ্রী রামকৃষ্ণদেবের সম্বন্ধে একখানি বইও লিখেছিলেন, যে বইটি স্বামীজি আমেরিকায় চেয়ে পাঠিয়েছিলেন। এই প্রতাপ মজুমদারই যে কেন প্রবলভাবে চটে উঠে স্বামীজির নিন্দায় মেতে উঠলেন তা নিয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান হয়েছে। মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, প্রতাপচন্দ্র মজুমদার মহাশয় ফিরিয়া আসিয়া বলিতে লাগিলেন, নরেন, সেই ছোড়াটা যে ভ্যাগাবন্ডের মতন পথে পথে ঘুরে বেড়াতো, সে এক লম্বা জামা পরে মাথায় পাগড়ি বেঁধে শিকাগো পার্লামেন্টে তো গিয়ে হাজির। সে আবার লেকচার করতে উঠলে, আবার বেদান্তের ওপর কথা কয়, মায়াবাদ, সেসব অযৌক্তিক কথা, আর পৌত্তলিক ধর্ম সমর্থন করে। এসব জিনিস কি এ যুগে আর চলে? যত সব বাজে জিনিস। ছোড়া এমনই অসভ্য, রমণীদের সম্মুখে বসিয়াই চুরুট টানিতে লাগিল। আর কি লেকচার করে তার মাথা মুন্ডু কিছুই নেই। হাউরের মতন যত সব আবোল তাবোল বকে। এই নিন্দায় যে ভীষণ ক্ষতি হয়েছিল তা স্বামীজির পত্রাবলী থেকে আমরা দেখব। কিন্তু সব খারাপ জিনিসেরই একটা ভালো দিক থাকে। বিখ্যাত ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ও প্রতাপচন্দ্র মজুমদার মহাশয়ের নিকট কুটুম্ব নরেন্দ্রনাথ সেন রেগে উঠে মুখ ছুটিয়ে গালি দিতে লাগলেন নিজের আত্মীয়কে।
মহেন্দ্রনাথ দত্ত সবিস্তারে লিখেছেন সেই সব প্রতিবাদের কথা। তিনি লিখেছেন, দেখো দেখি একটা বাঙালির ছেলে নিঃসম্বল বিদেশ ভূমিতে গিয়ে নিজের দেশের জন্য, নিজের জাতের জন্য, নিজের ধর্মের জন্য লড়াই করছে, আর কি করে বিদেশের কাছে এদেশের একটুমাত্র সম্মান হয় তার চেষ্টা করছে। আর এই এক বুড়ো মিনসে কোথায় তাকে সেখানে তার হয়ে দুটো কথা বলবে না, তার নিন্দাবাদ করে কিসে তার অনিষ্ট হয় তার চেষ্টা করছে। বিবেকানন্দের বিড়ম্বনার ক্ষেত্র প্রসারিত করার জন্য বিভিন্ন স্তরে কীরকম ষড়যন্ত্র চলেছিল তার প্রমাণ ছড়ানো রয়েছে নানান জায়গায়। অধ্যাপক এন ঘোষের বিখ্যাত ইন্ডিয়ান নেশন পত্রিকায় বিবেকানন্দকে ঠাট্টা বিদ্রূপ করে একটা বড় প্রবন্ধ বেরোলো। অবাক কাণ্ড। তারপর সম্পাদক স্বীকার করলেন, মাদ্রাজ হইতে কে একটা প্রবন্ধ লিখিয়া পাঠাইয়া দেয়, অসাবধানতাবশত সেটা বিশেষ না পড়িয়াই সম্পাদকীয় স্তম্ভে প্রকাশ করা হইয়াছিল। সে ভুলের জন্য তিনি লজ্জিত ও দুঃখিত হইয়াছিলেন। প্রবল নিন্দার পরিবেশেও ধৈর্যশীল স্বামী বিবেকানন্দ সম্পূর্ণ নীরবতা অবলম্বন করতেন। এই নীতির ফল যে সুদূর প্রসারী তা বিবেকানন্দ অনুসন্ধানীরা পরবর্তী সময়ে স্পষ্ট দেখতে পেয়েছেন। কাউকে অন্যায়ভাবে আঘাত করা হচ্ছে দেখলে অনেক সময় সাধারণ মানুষের সহানুভূতি নিগৃহীত মানুষটির দিকেই চলে যায়, নিন্দুক বিন্দুমাত্র লাভবান হয় না। এই সময় বিদেশ থেকে স্বামীজির একটি করুণ চিঠি। আমার বুড়িমা এখনও বেঁচে আছেন। সারা জীবন তিনি অসীম কষ্ট পেয়েছেন। সেসব সত্ত্বেও মানুষ আর ভগবানের সেবায় আমাকে উৎসর্গ করার বেদনা তিনি সহ্য করেছেন। কিন্তু তার সবচেয়ে ভালোবাসা যে ছেলেটিকে তিনি দান করেছেন, সে দূরদেশে গিয়ে কলকাতার মজুমদার যেমন রটাচ্ছে, জঘন্য নোংরা জীবনযাপন করছে, এ সংবাদ তাকে একেবারে শেষ করে দেবে। আরও বিস্ময়কর, স্বামীজির প্রিয় গুরু ভাই স্বামী প্রেমানন্দ হঠাৎ বেজায় চটে উঠলেন। পরে অবশ্য সব বুঝে ফুলের অবসান ঘটেছিল, কিন্তু আলমবাজারে গোড়ার দিককার অবস্থা উদ্বেগজনক। স্বামী প্রেমানন্দ অর্থাৎ বাবুরাম মহারাজ বলতে লাগলেন, নরেনটা অহংকারে ফুলে উঠেছে, নিজের নাম জাহির করছে, নিজের নাম কিনবার জন্য মহা হুড়োহুড়ি, চেলা তৈরি করে নিজে এক বড়লোক মহান্ত হবে। ওটা অহংকারে মটমট করে, এমনই অহংকার যে তার বক্তৃতায় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নামটা পর্যন্ত উল্লেখ করল না, শুধু নিজের নাম জাহির করল। আর প্রথম থেকেই জানা আছে তাকে কখনোই মানত না সে। মুখের ওপর তর্ক ও জবাব করত, কেবল নিজের নাম জাহির করা আর নিজের মত প্রচার করা, এইটাই হচ্ছে তার উদ্দেশ্য। মহেন্দ্রনাথ দত্ত লিখছেন, প্রেমানন্দ সেই সময় যেন ভূতগ্রস্ত হইয়াছিলেন। আলমবাজার মঠে এবং কলিকাতায় আসিয়া তিনি সকল ভক্তের বাড়ি যাইয়া কুৎসা, নিন্দা ও গালি দিয়া বেড়াইতে লাগিলেন। বাবুরাম মহারাজের ব্যাপার দেখিয়া গিরিশচন্দ্র ঘোষ একদিন বললেন, বাবুরাম করছে কি, ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? সুদূর মার্কিন মুলুকে স্বামী বিবেকানন্দ যেমন বহুজনের হৃদয়েশ্বর হয়ে উঠেছিলেন, তেমনি একই সঙ্গে প্রবাসের পরিবেশে কপর্দক শূন্য সন্ন্যাসীর ভাগ্যে জুটেছে নানান ধরনের অত্যাচার ও অপমান। কখনো তিনি বিচিত্র বেশভূষার জন্য পথচারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, কখনো বিতাড়িত হয়েছেন চুল ছাটার সেলুন থেকে, কখনো পয়সা দিয়েও প্রবেশ করতে পারেননি রাতের আশ্রয়স্থল কোনো হোটেলে। 1893 সালের 28শে ডিসেম্বর হেল পরিবারের ডিয়ারবর্ন এভিনিউ, শিকাগো থেকে হরিপদ মিত্রকে লেখা স্বামীজির চিঠি। আমি এদেশে এসেছি দেশ দেখতে নয়, তামাশা দেখতে নয়, নাম করতে নয়, এই দরিদ্রের জন্য উপায় দেখতে। সেই উপায় কি পরে জানতে পারবে যদি ভগবান সহায় হন। 1894 সালের 24শে জানুয়ারি একই ঠিকানা থেকে স্বামীজি খবরের কাগজের অংশ কেটে পাঠাচ্ছেন মাদ্রাজি ভক্তদের কাছে। স্বামীজি লিখেছিলেন, কাগজটায় অতিরিক্ত গোঁড়ামি ও আমাকে গালাগালি দিয়া একটা নাম জাহির করিবার চেষ্টা সত্ত্বেও উহাদের স্বীকার করিতে হইয়াছিল যে আমি সর্বসাধারণের প্রিয় বক্তা ছিলাম।
1894 সালের 9 এপ্রিল নিউ ইয়র্ক থেকে প্রিয় আলিসিঙ্গা পেরুমলকে স্বামী বিবেকানন্দ লিখছেন, গোঁড়া পাদ্রীরা আমার বিপক্ষে, আর তারা আমার সঙ্গে সোজা রাস্তায় সহজে পেরে উঠবেন না দেখে আমাকে গালমন্দ নিন্দাবাদ করতে আরম্ভ করেছেন, আর বাবু তাদের সাহায্য করছেন। তিনি নিশ্চয়ই হিংসায় পাগল হয়ে গেছেন। তিনি তাদের বলছেন আমি একটা ভয়ানক জোচ্চোর ও বদমাশ, আবার কলকাতায় গিয়ে সেখানকার লোকদের বলছেন আমি ঘোর পাপে মগ্ন, বিশেষত আমি ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছি, প্রভু তাকে আশীর্বাদ করুন। এখানে উল্লেখ্য বাবু অর্থাৎ প্রতাপচন্দ্র মজুমদার। ডেট্রয়েটে প্রাক্তন গভর্নরের স্ত্রী শ্রীমতী জন জি ব্যাগলি ছিলেন স্বামী বিবেকানন্দের গুণমুগ্ধ। তাঁর বাড়িতে স্বামীজি আতিথেয়তা নেন। ক্ষিপ্তপ্রায় শত্রুপক্ষ গুজব ছড়িয়ে দিল সন্ন্যাসী বিবেকানন্দের আচরণে উত্ত্যক্ত হয়ে একটি অল্পবয়স্কা ঝিকে ব্যাগলির গৃহ থেকে বিদায় নিতে হয়েছে। অতিথিটি অসম্ভব রকম আত্মসংযমহীন। মিথ্যে গুজবে বিরক্ত হয়ে মিসেস ব্যাগলি 22 জুন 1894 সালে চিঠি লিখলেন। তিনি লিখলেন, তিনি আমাদের বাড়িতে অতিথিরূপে 3 সপ্তাহের অধিক ছিলেন এবং তাকে আমি, আমার ছেলেরা, আমার জামাই ও গোটা পরিবার সর্বদা ভদ্রলোক রূপে পেয়েছি। তার ব্যবহার অতি অমায়িক ও সৌজন্যপূর্ণ। সঙ্গী হিসাবে তিনি আনন্দময় ও অতিথিরূপে সদা বাঞ্ছিত। বহুদিন পর মেরি লুই বার্গ জানতে পারেন মিসেস ব্যাগলির 9 বছর বয়সের নাতনিকেও এই সময় অসুবিধায় পড়তে হয়েছিল। স্কুলের সহপাঠিনীরা বাড়িতে বিধর্মী রাখা হয়েছে বলে নাতনিকে মুখ ভ্যাংচাত। শ্রীমতী হেলকে একখানা বেনামি চিঠিতে বলা হলো স্বামীজির দুশ্চরিত্র, অতএব হেল পরিবারের কন্যাদের সঙ্গে যেন তাকে মিশতে না দেওয়া হয়। শুধু কুৎসা রটানো নয়, পরিস্থিতি এমন পর্যায়ে আসে মার্কিন মুলুকে যে স্বামীজিকে বিষ খাইয়ে হত্যা করা হতে পারে এমন আশঙ্কাও মনে জেগেছিল। যারা অলৌকিকে বিশ্বাস করেন তারা জানেন, ডেট্রয়েটের এক ডিনারে স্বামীজি যখন কফির পেয়ালায় চুমুক দিতে যাবেন তখন দেখলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে বলছেন, খাসনি বিষ। স্বদেশ থেকেও যে নিন্দের নিরন্তর প্রচার চলেছে তার মোদ্দা কথাটা বলে, স্বামীজি অধুনা বিবেকানন্দ হলেও আসলে তিনি নরেন্দ্রনাথ দত্ত। তিনি খাঁটি হিন্দু নন, তিনি ম্লেচ্ছাচারী, তাম্রকূট সেবী, সাগর লঙ্ঘনকারী গায়ক ও অভিনেতা, স্বেচ্ছাচারী এবং আমোদপ্রিয়। স্বামীজি একবার বলেছিলেন, অল্প বয়স থেকেই আমি ডান পিটে ছিলুম, নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতুম রে। স্বামীজির জীবনের সব থেকে বিড়ম্বিত ঘটনাটি ঘটেছিল দক্ষিণেশ্বর মন্দিরে। সাগর লঙ্ঘন করেছিলেন বলে তাকে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। কালাপানি পেরিয়ে এসে সেদিন দক্ষিণেশ্বরের মন্দিরে তিনি প্রবেশ করেছিলেন বলে সমগ্র মন্দির চত্বর গঙ্গা জলে ধোয়ানো হয়েছিল। জীবনের শেষ পর্বে আঘাতে আঘাতে জর্জরিত, রোগ যন্ত্রণায় কাতর স্বামী বিবেকানন্দের ছবিটি মনকে বড্ড কষ্ট দেয়। মানুষের নিষ্ঠুরতা যে চিরদিনই সীমাহীন তা ভাবলে দুঃখ আরও বেড়ে যায়। অবশেষে 4 জুলাই এলো। সমকালের সব বিড়ম্বনা থেকে মুক্তি দিতে আমাদের এই মহামানবকে। তিনি পাড়ি দিলেন নিজ নিকেতনে। আজকে আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম স্বামী বিবেকানন্দের বিড়ম্বিত জীবনের কিছু কাহিনী। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।